আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণের হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের। জানাবো পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান। এবার থাকছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামাতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব ভারত খুনি রাষ্ট্র এবং বিএসএফ খুনি বাহিনী, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ন্ত্রণ নেওয়া বা প্রভাব খাটানোর চেষ্টা হলে বিরোধী দল রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামী ব্যাংককে মুক্ত করতে বিরোধী দলের নেতাকর্মীরা রাজপথে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংকে নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। বুধবার রাতে রাজধানীর মিরপুরে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফিকুর রহমান অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ব্যক্তিদের হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ওই সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৩৪,০০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। একইভাবে আবারও ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে তা দেশের অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলবে। দেশ এভাবে চলতে পারে না। উল্লেখ করে তিনি জানান, জামাতে ইসলামের জনগণের পক্ষে শক্ত অবস্থান নেবে এবং অনুগত বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে না। বিরোধী দলীয় নেতা আরও বলেন, সংসদের ৩০০ সদস্য একযোগে সিদ্ধান্ত নিলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। জ্বালানি খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তার দাবি, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। দেশে গ্যাসের মজুত কমে আসলেও নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। কয়েকশো টাকা বাড়িয়ে পরে মাত্র ৫০ টাকা কমানোকে তিনি জাতির সঙ্গে উপহাস হিসেবে আখ্যায়িত করেন। এবার থাকছে পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। সরকার গঠনের ৩.৫ মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে রাঙামাটিতে ঘটেছে সড়ক অবরোধের ঘটনা। এই পরিস্থিতিতে পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সদ্য পদত্যাগ করা এই মন্ত্রী। বুধবার ৩ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীপেন দেওয়ান নামে তার ব্যবহৃত আইডি থেকে এই স্ট্যাটাস দেন। এতে তিনি পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালি সহ সব সম্প্রদায়কে শান্ত থাকার আহ্বান জানান। সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপির একান্ত সহকারী আল আমিন এই ফেসবুক পোস্টের বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি। আমি পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইনশৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখুন। কোনো ধরনের উস্কানি, বিভ্রান্তি এবং সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখুন। তিনি আরও লেখেন, আমি বিশ্বাস করি পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্ব আমাদের সবার। পাহাড়ি বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক, এটাই আমার প্রত্যাশা। আমি গর্বের সঙ্গে স্মরণ করছি যে আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আমার রাজনৈতিক জীবনের প্রেরণা। আমি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিক নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দলে যোগদান করেছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। স্ট্যাটাসের শেষের দিকে তিনি লেখেন, পরিশেষে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বের প্রতি আমি পূর্ণ আস্থাশীল। নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই। আমি আবারও দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার শেষ ঠিকানা। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এবার থাকছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামাতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী।
বর্ধিত দাম প্রত্যাহারের এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দলটি বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভের ডাক দিয়েছে। বুধবার ৩ জুন এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি তাড়াহুড়ো করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা গণবিরোধী। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার সাধারণ মানুষের পকেট কাটার চরম নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের উপর বড় ধরনের জুলুম। এমনিতেই সব নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তার উপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা। গোলাম পরোয়ার আরও বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেল সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে। বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেছেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত সম্ভব হতো না। বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধের দাবি করে বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় গণবিরোধী ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ দাবিতে ঢাকা মহানগর জামাতের উদ্যোগে 4 জুন বিকেল 5টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হবে। সর্বশেষ জানিয়ে দেব, ভারত খুনি রাষ্ট্র এবং বিএসএফ খুনি বাহিনী, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, কিভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বুধবার 3 জুন দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই প্রশ্ন রাখেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো ধরনের রাজনৈতিক নাটক বা জর্জ মিয়া স্টাইল তদন্তের বিরোধিতা করে প্রকৃত খুনিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার যেভাবে ঝুলেছিল, এই হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবেই সেভাবে স্থবির না হয়ে যায়। বেনাপোল সীমান্তে স্থানীয় শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এই পরিদর্শনে নাসিরউদ্দিন পাটোয়ারি ভারত ও বিএসএফের কঠোর সমালোচনা করেন। তিনি ভারতকে খুনি রাষ্ট্র এবং বিএসএফকে খুনি বাহিনী হিসেবে আখ্যায়িত করে সীমান্ত হত্যার বিচার দাবি করেন। গত 31 মে থেকে 2 জুন পর্যন্ত বেনাপোলের বিপরীতে হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ এর জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি। সীমান্তবাসীর দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থানহীন সীমান্ত এলাকায় মানুষ জীবিকার তাগিদে নয়, বরং পরিস্থিতির শিকার হয়। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঢেলে সাজানোর দাবি জানান। তার ভাষ্যমতে বিজিবিকে কেবল নামমাত্র অস্ত্রে সীমাবদ্ধ না রেখে আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও বেতন বাড়াতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অপরাধী হলেও বিচার বহির্ভূতভাবে সীমান্তে কাউকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গণ আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রক্ত দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি ভূখণ্ড বা সার্বভৌমত্বের উপর আঘাত মেনে নেওয়া হবে না।